আসসালামু আলাইকুম। একদিকে যখন কোনো ব্যাংক সফলতার শিখরে উঠে শত শত কোটি টাকা মুনাফা করছে, অন্যদিকে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কিছু ব্যাংক হাজার কোটি টাকার লোকসানে হাবুডুবু খাচ্ছে। কেন এই চরম বৈষম্য? আপনার গচ্ছিত আমানত কি আদৌ নিরাপদ? আজকের ভিডিওতে আমরা শেয়ার বাজার ও ব্যাংকিং খাতের সাম্প্রতিক এমন কিছু ডাটা বিশ্লেষণ করব যা আগে কখনো এভাবে আপনার সামনে আসেনি। ভিডিওটি শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করতে পারেননি। তাই এক মুহূর্ত না টেনে পুরো বিশেষ প্রতিবেদনটি দেখুন। বন্ধুরা, আমরা জানি একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হল তার ব্যাংকিং খাত, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বলছে এই মেরুদণ্ডে এখন বড় ধরনের ফাটল ধরেছে। সম্প্রতি দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো তাদের চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের আর্থিক প্রতিবেদন বা ইপিএস প্রকাশ করেছে। আর এই প্রতিবেদন থেকেই বেরিয়ে এসেছে এক ভয়াবহ এবং বিস্ময়কর চিত্র। শুরুতেই কথা বলা যাক দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যাংক ব্র্যাক ব্যাংককে নিয়ে। ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকেও আকাশচুম্বী মুনাফা করেছে। তাদের সহযোগী কোম্পানিগুলোর মুনাফাসহ সমন্বিত হিসাবে গত জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকটি নিট মুনাফা করেছে ৫৭৭ কোটি টাকা। চিন্তা করে দেখুন, মাত্র ৩ মাসে ৫৭৭ কোটি টাকা মুনাফা। গত বছরের একই সময়ে তাদের শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা, যা এই বছর বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়। কিন্তু ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। যে ব্যাংকটিকে আমরা একসময় মুনাফার পাওয়ার হাউস মনে করতাম, সেই ইসলামী ব্যাংক একই সময়ে অর্থাৎ জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২৮৮ কোটি টাকা লোকসান করেছে। এখন প্রশ্ন জাগতে পারে, একই দেশের মাটিতে ব্যবসা করে একটি ব্যাংক যখন শত কোটি টাকা লাভ করছে, অন্যটি কেন লোকসান করছে? এর উত্তর লুকিয়ে আছে সুশাসন এবং ব্যাংকিং আইনের সঠিক প্রয়োগের মধ্যে। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব ব্যাংক আইন মেনে এবং সুশাসন নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করেছে তাদের মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, আর যেখানে অনিয়ম কিংবা অব্যবস্থাপনা হয়েছে সেই ব্যাংকগুলো এখন ধুঁকছে। চলুন এবার পুরো ব্যাংক খাতের একটা সামগ্রিক চিত্র দেখা যাক। গতকাল পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক তাদের প্রথম প্রান্তিকের ইপিএস বা শেয়ার প্রতি আয়ের তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে ২০টি ব্যাংক কম বেশি মুনাফা করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি ৪টি ব্যাংকের তথ্য শুনলে আপনি আঁতকে উঠবেন। এই ৪টি ব্যাংকের মোট লোকসানের পরিমাণ ৩,১০৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অথচ গত বছরের একই সময়ে এই ব্যাংকগুলোর লোকসান ছিল মাত্র ৯৭৭ কোটি টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসানের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। এই লোকসানি তালিকার শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক। তারা এই প্রথম প্রান্তিকেই ১,১৩৩ কোটি টাকা লোকসান করেছে। চিন্তা করুন, একটি ব্যাংক মাত্র ৩ মাসে ১,০০০ কোটির বেশি টাকা হারিয়ে ফেলেছে। লোকসানের এই মিছিলে আরও আছে আইএফআইসি, যারা ৮৬১ কোটি টাকা লোকসান দিয়েছে, এবং এবি ব্যাংক লোকসান করেছে ৮২৬ কোটি টাকা। ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকার লোকসান তো আগেই জানালাম। এই তথ্যগুলো প্রমাণ করে যে দেশের বড় বড় কিছু ব্যাংক এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাদের জানা দরকার, ব্র্যাক ব্যাংক কিভাবে এই অভাবনীয় সাফল্য পেল। ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় তাদের আয়ের প্রধান উৎস ছিল ঋণের বিপরীতে সুদ এবং বড় ধরনের বিনিয়োগ। ব্র্যাক ব্যাংক তাদের ঋণের চাহিদা পূরণ করার পর যে অতিরিক্ত তারল্য ছিল তা ফেলে না রেখে সরকারি বিল এবং বন্ডে বিনিয়োগ করেছে। বর্তমান বাজারে সরকারি বিল বন্ডের মুনাফার হার বেশ চড়া, আর সেই সুযোগটিই কাজে লাগিয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া কমিশন, এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ থেকেও তারা প্রচুর মুনাফা করেছে। অন্যদিকে ইসলামী ব্যাংক কেন লোকসানে পড়ল? তারা জানিয়েছে, আমানতকারীদের বিপরীতে মুনাফা প্রদানের হার বেড়ে যাওয়া এবং খেলাপি বিনিয়োগ বা ব্যাড লোন বেড়ে যাওয়া তাদের লোকসানের প্রধান কারণ। যখন গ্রাহকরা ঋণ নিয়ে আর ফেরত দেয় না, তখন ব্যাংকের বিনিয়োগ আয় কমে যায় এবং প্রভিশন রাখতে গিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটেছে। তবে এই সংকটের মধ্যেও কিছু ব্যাংক কিন্তু দারুণ চমক দেখিয়েছে। টাকার অঙ্কে মুনাফায় ব্র্যাক ব্যাংক এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে বা প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে ডাচ বাংলা ব্যাংক। চলতি বছরের প্রথম ৩ মাসে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ৯২ পয়সা। তার মানে তাদের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১৯৩%-এরও বেশি। সিটি ব্যাংকও পিছিয়ে নেই, তাদের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১৫৯%। সিটি ব্যাংকের ইপিএস ৬১ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৫৮ পয়সা হয়েছে,
সাউথ ইস্ট ব্যাংকের ইপিএসও 40 পয়সা থেকে বেড়ে 99 পয়সায় উন্নীত হয়েছে। পাশাপাশি ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংকও সন্তোষজনক মুনাফার তথ্য দিয়েছে। এর মানে হল, বাজারে তারল্য সংকট বা অর্থনৈতিক অস্থিরতা থাকলেও দক্ষ ব্যবস্থাপনা থাকলে মুনাফা করা সম্ভব। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মুনাফায় থাকা 20টি ব্যাংকের মধ্যে 8টি ব্যাংকের অবস্থা খুবই নাজুক। তাদের মুনাফা হয়েছে নামমাত্র। যেমন স্ট্যান্ডার্ড ব্যাংক মাত্র 2 পয়সা ইপিএস দেখিয়েছে। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক 29 পয়সা, মিডল্যান্ড 17 পয়সা, এনআরবি 12 পয়সা এবং এনআরবিসি ব্যাংক 13 পয়সা মুনাফা করেছে। এমনকি ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় উল্টো কমে গেছে। ব্যাংক এশিয়ার ইপিএস 1 টাকা 29 পয়সা থেকে কমে 98 পয়সায় নেমে ঢাকা ব্যাংকের ইপিএস 80 পয়সা থেকে 56 পয়সা এবং প্রাইম ব্যাংকের ইপিএস 1 পয়সা কমে 1 টাকা 79 পয়সা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই পুরো পরিসংখ্যানটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটি বিষয় পরিষ্কার: দেশের ব্যাংকিং খাতে এখন বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। একদল ব্যাংক খুব দ্রুত উন্নতি করছে, আর অন্য দল ব্যাংক খাদের কিনারে চলে যাচ্ছে। এই পরিস্থিতি সাধারণ বিনিয়োগকারী এবং আমানতকারী উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগের। যারা পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন তারা এখন দ্বিধায় আছেন কোন ব্যাংকের উপর ভরসা রাখবেন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই যে ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে, এর শেষ কোথায়? কেন কেন্দ্রীয় ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে পারছে না? মূলত সুশাসনের অভাব এবং খেলাপি ঋণের পাহাড়ই এই পরিস্থিতির জন্য দায়ী। যখন একটি ব্যাংকের বড় বড় ঋণগুলো অনাদায়ী হয়ে যায়, তখন সেই ব্যাংক তার মূলধন হারাতে শুরু করে, আর সেই ঘাটতি পূরণ করতে গিয়ে সাধারণ আমানতকারীদের টাকা ঝুঁকির মুখে পড়ে। বন্ধুরা, প্রতিবেদনের শুরুতে আমি বলেছিলাম ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করতে পারেননি। এখন সেই সময়। ব্যাংকিং খাতের এই যে বিশাল ব্যবধান, ব্র্যাক ব্যাংকের 57 কোটি মুনাফা বনাম ন্যাশনাল ব্যাংকের 1133 কোটি লোকসান, এটা আসলে কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে ব্যাংকগুলোর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং রাজনৈতিক প্রভাবের এক গোপন সমীকরণ। গোপন তথ্যটি হল, বর্তমানে ব্যাংকগুলোর লাভের একটা বড় অংশ আসছে সাধারণ মানুষের দেওয়া ঋণের সুদ থেকে নয়, বরং সরকারের কাছে করা ঋণ বা ট্রেজারি বিল থেকে। যখন সরকার বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়, তখন তারা চড়া সুদ দেয়। যেসব ব্যাংক সাধারণ মানুষকে ঋণ না দিয়ে নিরাপদে সরকারকে ঋণ দিয়েছে, তারাই এখন বড় মুনাফা করছে। তার মানে ব্যাংকগুলো এখন সাধারণ উদ্যোক্তাদের সহায়তা করার চেয়ে সরকারের পাওনাদার হওয়াকে বেশি লাভজনক মনে করছে। এটি দীর্ঘমেয়াদে দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থানের জন্য এক ভয়াবহ সংকেত। দ্বিতীয় গোপন তথ্যটি হল, যেসব ব্যাংক বড় লোকসান দেখাচ্ছে তাদের প্রকৃত লোকসান হয়তো প্রকাশিত তথ্যের চেয়েও অনেক বেশি। কারণ অনেক ব্যাংক তাদের খেলাপি ঋণ লুকিয়ে রাখে কিংবা রিশিডিউল করে কৃত্রিমভাবে ব্যালেন্স শিট ভালো দেখানোর চেষ্টা করে। এই 4টি ব্যাংক যে বিশাল লোকসান দেখিয়েছে তা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরে লুকিয়ে আছে আরও বড় অনিয়ম। যদি অতি দ্রুত এই ব্যাংকগুলোতে সুশাসন ফিরিয়ে আনা না যায়, তাহলে সাধারণ আমানতকারীদের জন্য ভবিষ্যতে বড় বিপদ অপেক্ষা করছে। তাই আপনার টাকা কোন ব্যাংকে রাখছেন কিংবা কোন ব্যাংকের শেয়ার কিনছেন তা নিয়ে এখনই সচেতন হওয়ার সময় এসেছে। শুধুমাত্র নাম দেখে নয়, ব্যাংকের ইপিএস, সুশাসন এবং খেলাপি ঋণের হার যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ব্যাংকিং খাতের আরও ইনসাইড নিউজ এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদেরও সচেতন করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো সারা জীবনের সঞ্চয়কে রক্ষা করতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।